আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি। সস্তা পেয়ে বস্তা ভরে আমি আদা নিয়ে এসেছি। তো আদাগুলোকে এই সময় যদি আমরা ফ্রোজেন করে কিংবা শুকিয়ে যদি সংরক্ষণ করতে পারি তাহলে কিন্তু সারা বছর চড়া দামে খাওয়া থেকে রেহাই পাবো। আসলে এই সময়টা একটু দেশি আদাগুলো একটু সস্তায় পাওয়া যায়। আর যেখানে দেখা যায় যে আমরা অনেক টাকা দিয়ে, অনেক টাকা বলতে মানে 3 কেজির জায়গায় 1 কেজি আদা মুদি দোকান থেকে আমরা কিনতে পারি, যেটা বাহিরেরগুলো মোটা মোটা যে আদাগুলো, এগুলো হচ্ছে একটু চিকন চিকন, মানে দেশি আদা বলি আমরা এখানে। তো সঠিক সময়ে যদি আপনি সংরক্ষণ করতে পারেন এগুলোকে, তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন পুরো বছরের জন্য। এগুলো একটু চামড়া ছিলতে কিংবা বেশি করে যখন সংরক্ষণ করি তখন হচ্ছে যে কষ্ট হয়, কিন্তু আমার মতে একদিন কষ্ট করে সারা বছরের বসে বসে খাওয়ার একটা মানে শান্তি আছে। যে একদিন কষ্ট করো, সারা বছর বসে বসে, সারা বছর মানে একটা বছর। আমি প্রত্যেক ডিসেম্বরে, এই তো 2-3 বছর এরকমটাই করছি। আমি ডিসেম্বরে এই আদাগুলো এনে 1 বছরের জন্য স্টোর করে রাখছি। কিছু শুকিয়ে রাখি, কিছু ডিপে রাখি। যদিও ডিপ ফ্রিজের কোনো কিছু খাওয়া আমাদের জন্য এখন ভালো না, কিন্তু পাউডার করে রাখলে কিন্তু একটা বছর কোনো সমস্যা হয় না। আমি এখানে দেখাচ্ছি আমার এই আদার পাউডারটা, মানে 1 কেজি আদা গুঁড়ো করলে এইটার এ পর্যন্ত হয়ে যায়, মানে একটা বয়ম, কফি বয়মের একটা বয়ম পুড়ে যায়। তো ওখান থেকে আমার কিন্তু বেশ কিছুটা আদা গুঁড়ো এখনো রয়ে গিয়েছে। আমার কাছে পাউডারটা কিন্তু ব্যবহার করতে খুব ভালো লাগে। আমি অবশ্যই চেষ্টা করব এখান থেকে অর্ধেকটা আদা শুকিয়ে নিতে আর কিছুটা পরিমাণ ব্লেন্ডার করে নিতে। যদি আপনাদের কারো সেই ভিডিওটা লাগে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। সংরক্ষণের প্রত্যেকটা পদক্ষেপ আমি আপনাদের সাথে শেয়ার করি। এগুলোকে আমি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। কেউ চাইলে ছুরি বা বটি দিয়ে কুচি করে নিতে পারেন। আমার কাছে গ্রেটার দিয়ে কুচি করলে একটু সহজ মনে হয়, আর খুব পাতলা হওয়ার কারণে তাড়াতাড়িও শুকিয়ে যায়। এই জন্য আমি গ্রেটারের যে মোটাটা আটাটা আছে সেটা দিয়ে কুচি করে নিয়েছি, যাতে করে আমার খুব কম সময় এই আদা কুচিগুলো শুকিয়ে যায়। গ্রেটার দিয়ে কুচাতে কুচাতে কিন্তু হাতে লাগে, মানে এরকম যখন একটু হয়ে আসে তখন কিন্তু আমাদের খুব কষ্ট হয়, অনেক সময় হাত কেটে যেতে পারে। সেক্ষেত্রে আমি বলবো একটা টিপস হিসেবে কাজ করবে, এগুলোকে আর জোরে, মানে খুব জোর দিয়ে আর গ্রেটারে গ্রেট করতে হবে না। এগুলো যদি আমরা এক সাইডে রেখে দিই তাহলে কিন্তু এগুলো ব্লেন্ডার করেও ব্যবহার করা যায়। তো আশা করছি নতুন গৃহিণীদের জন্য এটা একটা ভালো টিপস হিসেবে কাজ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনের বেল বাটনে, সাবস্ক্রাইবের বেল বাটনে অল অপশনে ক্লিক করে দিবেন। ওকে, শুকানোর পরে এবং কি ব্লেন্ডার করার পরে কি অবস্থা হয় তা নিয়ে আমি অবশ্যই চলে আসব। তবে আমি আজকে একটুখানি আপনাদেরকে দেখাতে পারি যে শুকানোর পরে কোন অবস্থায় আসে। আমার এটা গত বছরের করা, তো এখনো পর্যন্ত ভালো আছে। আদার পাউডারটা এখনো গ্রান এবং কি টেস্ট সব মিলিয়ে খুবই ভালো। আমি 1 বছর পরে এসেও এই পরিমাণ আদা এখনো আমার কাছে স্টোর আছে। তো আবারও স্টোর করে রাখবো, যাতে করে একদিনের কষ্ট করে সারা বছর, মানে একটা বছর আমি শান্তিতে আদা খেতে পারি। রসুন আদা পেস্ট করে রাখুন কিংবা ব্লেন্ডার করে রাখুন, একদিনের কষ্ট করে সারা বছর খাওয়ার উপযোগী করে তুলুন। তবে স্বাস্থ্যসম্মত বলতে বর্তমানে অনেক বড় বড় ডাক্তাররা বা ইউটিউবে অনেকেই বলে থাকে যে আদা কুচি, আদা ব্লেন্ডার, রসুন ব্লেন্ডার এবং কি কাটা পেঁয়াজ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তো সেই ক্ষতির হাত থেকে বাঁচতে আমরা যদি
যখন সিজন যায় তখন যদি আমরা এভাবে শুকিয়ে স্টোর করতে পারি তবে সেটা আমাদের জন্য খুবই ভালো। আমরা মধ্যবিত্ত পরিবারের যেহেতু বাস করি, অবশ্যই সবসময় চেষ্টা করি কিভাবে কাজ করলে কিভাবে আমাদের একটু সেভ হয়, কিভাবে আমরা টাকাটা সেভ করতে পারি এবং কি সময় সেভ করতে পারি। আমরা সব কিছুর পরিস্থিতির সাথেই কিন্তু তাল মিলিয়ে আমাদের সংসার জীবনটাও চালাই, আমরা ভালো থাকি আলহামদুলিল্লাহ। কেউ যদি এখনও লাইক করতে ভুলে যান, অবশ্যই একটা লাইক করে দিয়ে পাশে থেকে যাবেন। আবারও বলছি, বেল বাটনের অল অপশানে ক্লিক করে দিবেন যাতে করে আমার দেওয়া ভিডিওগুলো আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। রোদ্রে শুকানোর পর দেখুন আদা কুচিগুলোর কেমন হলো, আর অপর দিকে বাকি আদাগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। এবার এগুলোকেও আমি সংরক্ষণ করে নিব। আমি একটি প্লেটের মধ্যে এভাবে অল্প অল্প করে ছড়িয়ে ছিটিয়ে মানে দিয়ে দিব। এগুলোকে ডিপে রেখে দিব। ডিপে রাখার পরে এগুলো যখন বরফ হয়ে যাবে তখন একটি বক্সে কিংবা জিপার ব্যাগে করে ঢুকিয়ে আপনি সংরক্ষণ করতে পারবেন। আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং কি দেখতেই পাচ্ছেন একটু প্রেসার দিয়ে প্লেটটাকে ঝাঁকিয়ে নিয়েছি। আদাগুলো একদম আলাদা আলাদা হয়ে গিয়েছে। আমি এখন একটি কৌটোতে এগুলোকে সংরক্ষণ করে নিচ্ছি। যখনই প্রয়োজন হবে আমি কিন্তু একটা একটা করে উঠিয়ে নিয়ে তরকারিতে ব্যবহার করতে পারবো। আপনারা চাইলে একটু বড় করেও রাখতে পারেন, যেহেতু আমি একজন সিঙ্গেল মানুষ, তো আমার তরকারির পরিমাণটা একটু কম হয়, যার কারণে আমি আমার মাপ মতো নিয়ে নিয়েছি। যদি বেশি পরিমাণে লাগে তাহলে এখান থেকে 2টা কিউব আমি ব্যবহার করব, আর যদি কম লাগে তাহলে একটা পরিমাণে ব্যবহার করব। আর এমনিতেও দেশি আদাগুলোর একটু তেজ ভালো থাকে, এগুলো কিন্তু কম ব্যবহার করলেও হয়ে যায়। তো যাই হোক, আমার আদা সংরক্ষণের পদ্ধতিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না। তা আমি 2টা কোটার মধ্যে কিন্তু এগুলো নিয়ে নিব। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। 2-3 দিন রোদ দেওয়ার পরে দেখুন আদা কুচিগুলো কি অবস্থা, একদম শুকিয়ে গিয়েছে। এখন শুধুমাত্র একটি গ্রাইন্ডারে এগুলোকে ব্লেন্ড করে নিলে, মানে পাউডার করে নিলেই আমার আদার পাউডার একদম রেডি হয়ে যাবে। এখানে আদার পাউডারটা দেখুন, আমি একটা কৌটোতে কিন্তু মানে যে বয়মে আমি আগে রেখেছিলাম সে বয়মটাতে আমি রিফিল করে নিয়েছি, আর বাদ বাকিটা আমি অন্য একটা বক্সে রেখেছি। এটাকেও আমি সংরক্ষণ করে ফেলবো। আর এই আদার পাউডারটা বছর জুড়ে খুব ভালো থাকে, চাইলে আপনারাও সংরক্ষণ করতে পারেন ঠিক এই পদ্ধতিতে। খুব সহজে কিন্তু সংরক্ষণ। 30টা ডিমের মধ্যে প্রায় 15টা ডিম ভেঙে যায় মেয়ের হাত থেকে পড়ে। তো এরপরে 10টা ডিম হচ্ছে যে একদম ভেঙে যায়। আর 5টা ডিমের মতো মানে ওগুলা কালকে হয়তো আমি ফ্রিজ থেকে নামিয়ে কিছু করতে পারবো। তো এখন ডিমগুলো তো আর অপচয় করা যাবে না, কোনো না কোনোভাবে প্রসেসিং আমাদেরকে করে সেটাকে খেয়ে নিতে হবে অবশ্যই। তো বাচ্চাদেরকে ডিম দিয়ে নাস্তা বানিয়ে দিয়েছিলাম, আর এখানে একটা ডিমের পিঠার জন্য আমি ডো করে নিয়েছি। এই মিশ্রণটা তৈরি করেছি আমি হচ্ছে যে পুডিংয়ের জন্য। তো কি করব, আমরা আসলে নষ্ট করতে তো পারি না, মধ্যবিত্ত পরিবারের যেহেতু আমাদের অবস্থান, তাই কোনো না কোনোভাবে অপচয় করা যাবে না। অপচয়টাকে বাঁচিয়ে এর বিকল্প কিছু করে আমাদেরকে যে কোনো জিনিস কাজে লাগাতে হবে। ওই মুহূর্তে মানে সিচুয়েশনটা এমন ছিল যে কোনো ভিডিও করার মতো মানসিকতা ছিল না। ওই অবস্থায় এখান থেকে আমার মেয়ে হচ্ছে যে টেনে নিয়ে ফেলে দেয়। আসলে ওর ভাই ধরেছে, ও কেন ধরবে না, এরকম একটা অবস্থা যখন সৃষ্টি হয় তখন কি করছে, ছেলে হচ্ছে প্যাকেট নিচ্ছে, আর আমার মেয়েটা হচ্ছে যে ডিমের প্যাকেটটা ধরে টান দিচ্ছে। আমি মানে ধরে আর সারি নেই, সবগুলো পড়ে গেছে। তো এই ডিমগুলোই শুধু
ভালো আছে 30টা ডিমের মধ্যে। মানে আমার কাছে যে খুব খারাপ লাগতেছে। আর এরকম আধ ভাঙা হয়ে আছে এখানে এই কয়টা ডিম, আর বাদবাকিগুলো একদম শেষ। তো যেহেতু এগুলো একটু হলেও মানে আধফাটা হয়ে আছে, এগুলো দিয়ে আর কিছু করছি না। এগুলো হয়তো কালকে ওদেরকে কিছু না কিছু বানিয়ে দিব। তবে আজকে যেগুলো ফেটে গিয়েছে একদম, সেগুলো দিয়ে আজকে জিনিস আজকেই বানিয়ে দিচ্ছি। তো কিভাবে কি করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আশা করছি। আসলে ডিমগুলো আনার পর যখন মেয়েটা ভেঙে ফেলে, মানে মেয়ের হাত থেকে পড়ে যায়, হাত থেকে বলতে ওঠে নেই, ফেলে দিয়েছে। তো অনেক 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 খারাপ লাগছে, আসলে বলে বোঝানোর মতো না। তো যাই হোক, প্রসেসিং করে সেই জিনিসগুলোকে খাওয়াতে হবে। প্রসেসিং করে হয়তো যে জিনিসটা আমার 10 দিন যাইতো, সেখানে আমার 10 দিন যাবে না। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এটাই সত্য কথা। যাই হোক, এমন পরিস্থিতির সাথে তো আর কিছু করার নেই, যেটা হয়ে গেছে হয়ে গেছে। তো আপনার সাথেও যদি কখনো এমন ঘটে, কিভাবে এটা রিকভারি করবেন তার জন্য আমি আজকে এই ভিডিওটি শেয়ার করলাম। আমি এখানে একটু কাস্টার্ড পাউডার ব্যবহার করব অল্প করে, যাতে করে মানে খেতে একটু টেস্ট লাগে। আর আমার কাছে মনে হয় যে এটা দিলে পুডিংটা অনেক অসাধারণ হয়। দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার, এরপরে নেড়েচেড়ে একদম মিশ্রণটাকে মিশিয়ে নিব যতক্ষণ না মিশছে। এরপরে আমি আমার পরবর্তী স্টেপে ক্যারামেলটা একদম রেডি করে ফেলেছি। হ্যাঁ, হালকা করে ক্যারামেল করেছি। ঠান্ডা হয়ে এলে কিন্তু আমি মিশ্রণটা ঢেলে দিব। এরপরে পরের প্রসেসিং এ চলে যাব। আমাদের দেশে মোটামুটি সবাই তো পারেন, সবাই মানে পুডিংটা বানাতে পারেন আলহামদুলিল্লাহ। ভীষণ জনপ্রিয় একটি ডেজার্ট। আমি ছেঁকে নিচ্ছি না, কারণ আমার আজকে যে দুধটা ব্যবহার করেছি প্রায় একটু ছানা ছানা হয়েছিল, তো আমি ওইভাবেই ব্যবহার করে নিচ্ছি। ডিমের পিঠাগুলো কেটে নিচ্ছি। তো দেখা যাক, বাইরে অনেক নয়েজ, কিন্তু শব্দগুলো সহ্য করে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে যেখান থেকে বসে দেখছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো এই পর্যায়ে সবগুলো ডিমের পিঠা আমি কেটে নিয়েছি। আর যদি ডিমগুলো আসলে ভাঙা না হতো, তাহলে আমার আর আজকে হয়তো এই পিঠা পুডিং একসাথে বানানো হতো না। তো যাই হোক, নষ্ট তো আর করতে পারবো না। ডিম এমন একটা জিনিস যেটাকে আমি ফ্রিজেও রেখে দিতে পারবো না, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আরও ভাঙা ডিম, তো ঝটপট করে 2টা আইটেম আমি রেডি করে ফেলেছি। আর বাদ বাকিটা দিয়েও ওদেরকে একটু মানে ডিমের আরেকটা নাস্তা বানিয়ে দিয়েছি, যেটা ঝটপট খেয়ে ফেলা যায়, ঝটপট তৈরি করা যায়। তো আমি সবগুলো পিঠা ভেজে নিব, এবং কি এটা কিন্তু সংরক্ষণ করে কয়েকদিন পর্যন্ত খাওয়া যায়। তো সব কিছু মিলিয়ে কি আর বলবো, আমরা হচ্ছি কখনো চাই না কোনো কিছুর অপচয় হোক। অপচয়টাকে রোধ করে কিভাবে প্রসেসিং করে অন্য কিছু করা যায়, সেটাই সবসময় চিন্তা করি। চিন্তার মধ্যে থাকে অপচয়কারী। আসলে কি বলবো, আমাদের দিক থেকে অপচয়কারী শয়তানের ভাই, শয়তানের বোন, আমরা এটা বলে থাকতাম ছোটবেলা থেকে। তো সত্যি অপচয়কারী ভালো না। যে যতটুকু পারি ততটুকু পর্যন্ত আমরা সেভিংসের চেষ্টা করব, এবং কি অপচয় রোধ করার চেষ্টা করব। এ পর্যায়ে আমি উল্টে পাল্টে দিব, কারণ এক সাইডে একদম ব্রাউন হয়ে এসেছে। একদম অল্প একটু খামির করেছি, কিন্তু ডিমের পরিমাণটা বেশি ছিল, তাই একটু ফুলে পেকে উঠেছে। এই পিঠাগুলো সচরাচর আমাদের এদিকে বিয়ের ফাংশনগুলোতে বেশি হয়। বিয়ে বাড়িতে মেহমান আসার আগে আমাদের এই দিকের ট্র্যাডিশন বলতে পারেন। কোনো একটা মেহমান আসছে, মানে ঝটকাটে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। আরও হরেক রকমের নাস্তার আইটেম থাকে, শুধু এই পিঠেগুলোই না, এর সাথে হরেক রকমের পিঠা থাকে। নকশি পিঠা থাকে, মুগ ডালের পিঠা থাকে, তেলের পিঠা থাকে। আসলে এগুলো বলে বোঝানো যাবে না। কখনো ভিডিও যদি দেই বানাই, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এগুলোকে উঠিয়ে নিলাম, একটু বেশি লালচে হয়ে গিয়েছে, আর একটু আগে উঠানো উচিত ছিল, আসলে খেয়াল করতে পারিনি।
বাদ বাকিগুলো আমি একই নিয়মে ভেজে নিব, তবে একটু আগে উঠিয়ে নিব। এই পিঠাগুলো আসলে সাথে সাথে না ভাজলে দেখা যায় যে একটা গায়ে একটা লেগে যায়। এই যে দেখো, একটা গায়ে একটা লেগে গিয়েছে। তো এই ক্ষেত্রে আমি যদি টানাটানি করি, টানা হেঁচড়া করি, দেখা যাবে যে ছিঁড়ে যাবে, ডিজাইন নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি কি করছি, তেলে দিয়ে দিলাম। এটা তেলে দেওয়ার পরে অটোমেটিকলি ছুটে যাবে। এটা কিন্তু একটা টিপস। তো যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আজকের ব্লগটি শেষ করতে যাচ্ছি, ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।